আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, একটি দেশ রক্ষা করার জন্য বা নিজের সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য প্রথম যে লাইন অফ ডিফেন্স রয়েছে সেটা হলো বিমান বাহিনী এবং বিমান ঘাঁটি। একটি দেশের ভেতর যতক্ষণ পর্যন্ত বিমান ঘাঁটিগুলো অক্ষত থাকে, যুদ্ধ বিমানগুলো ফ্লাই করে, ততক্ষণ পর্যন্ত শত্রুর যে পদাতিক সেনা সদস্যরা রয়েছেন তারা কোনোভাবেই অন্য একটি দেশে এন্টার করতে পারেন না। সার্বিক দিক বিবেচনায় যখন বিমান ঘাঁটি এতটা গুরুত্বপূর্ণ, তখন কক্সবাজারের মতো বিমান ঘাঁটি হলে সেটার গুরুত্ব আরও বেড়ে যায়। কারণ মায়ানমারের মতো শত্রু ভাবাপন্ন দেশ যখন বাংলাদেশে প্রবেশ করতে চেষ্টা করবে, তখন প্রথম যে প্রতিরোধের ফ্রন্টটা রয়েছে সেটা হলো এই কক্সবাজারের বিমান ঘাঁটি। 2010 সালের 27শে ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই কক্সবাজারের বিমান ঘাঁটি খুবই ক্রিটিক্যাল ভূমিকা প্রথম থেকেই কিন্তু পরিচালনা করছে। 2017 সালে রোহিঙ্গা প্রবেশের পর এবং মায়ানমারের সঙ্গে উত্তেজনা হওয়ার পর এর গুরুত্ব আরও বেড়ে গেছে। এই বিমান ঘাঁটিতে বর্তমানে YLC-6 নামক একটি রাডার রয়েছে। স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই রাডারগুলো 150 কিলোমিটার দূর থেকেই শত্রু বিমানকে, যুদ্ধ বিমানকে শনাক্ত করতে পারে। বাংলাদেশের ভূখণ্ডের নিরাপত্তার অত্যন্ত প্রহরী বাংলাদেশ বিমান বাহিনীর শুধু এই ক্রিটিক্যাল অস্ত্র নয়, এই কক্সবাজারের বিমান ঘাঁটিতে আরও কিছু গুরুত্বপূর্ণ যুদ্ধ বিমানও রয়েছে, যেগুলোকে মোতায়েনই করে রাখা হয়েছে যে কোনো সময় বাংলাদেশের একেবারে শেষ প্রান্তের ওই ভূখণ্ডের নিরাপত্তার জন্য। খুবই ক্রিটিক্যাল যন্ত্রাংশ মোতায়েন রয়েছে এবং খুবই গুরুত্বপূর্ণ ঘাঁটি। এখন এই ঘাঁটিটিতেই কিন্তু হামলা হয়ে গেছে গতকালকে, এবং অত্যন্ত দুঃখজনক ব্যাপার, বাংলাদেশের মানুষরাই হামলা করেছে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীর পাইলট, যারা বাংলাদেশের সম্পদ, কারণ তারাই কিন্তু যুদ্ধ বিমান ফ্লাই করতে পারেন। আমার মতো হাসনাত, আপনার মতো সাধারণ মানুষ বিমান ফ্লাই করতে পারবে না, বড় বড় লেকচার দিতে পারবে, তবে যুদ্ধ বিমান ফ্লাই করতে পারবে না। বাংলাদেশের অতি মূল্যবান এই সম্পদ, বাংলাদেশের যুদ্ধ বিমানের পাইলট যারা রয়েছেন, তাদের লাঠি হাতে নিজের বাংলাদেশের গুরুত্বপূর্ণ এই ঘাঁটি রক্ষা করার জন্য এইভাবে দাঁড়াতে হচ্ছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একেবারে যুদ্ধ বিমান পরিচালনার প্রশিক্ষণের যে পোশাক রয়েছে সেখান থেকে এসে এইভাবে লাঠি নিয়ে ঘাঁটি রক্ষার জন্য তাদের দাঁড়াতে হয়েছে কক্সবাজারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়কে কেন্দ্র করে শেষ খবর পাওয়া পর্যন্ত যেমনটা জানা গেছে, কক্সবাজারের বিমান ঘাঁটি রক্ষার সেই সংঘর্ষে একজন নিহত হয়েছেন, এবং যেই একজন নিহত হয়েছেন সেই একজনকে সন্ত্রাসী বানানোর অপচেষ্টা হচ্ছে, এমনটা সংবাদ সম্মেলন করে দাবি করেছে সেখানকার স্থানীয় যে ছাত্র নেতারা রয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিনি নেতা নিজেকে দাবি করেছেন, তিনি কিন্তু বলেছেন এমনটা। বাংলাদেশের সংবাদ মাধ্যমে সাক্ষাৎকালে কক্সবাজার প্রেস ক্লাবের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সংগঠক HS সাগর তাদের অবস্থান তুলে ধরে বলেন, আমরা খবর পেয়ে সেখানে যাই, গিয়ে দেখি অবস্থা বেগতিক, সাংঘর্ষিক। তাদের কথাবার্তা বলার ভেতরেই আমাদের একজন নিহত হওয়ার কথা আমরা জানতে পারি। বাংলাদেশ বিমান বাহিনী নয়, শুধু বাংলাদেশের সকল সশস্ত্র বাহিনীরই আইনি ভিত্তি রয়েছে। তার ঘাঁটিতে যদি কেউ প্রবেশ করতে চায় জোর করে, সে যেই হোক, বাংলাদেশের নাগরিক কিংবা শত্রু, সেই ঘাঁটিকে রক্ষা করার জন্য সর্বোচ্চ শক্তি সে প্রয়োগ করতে পারবে। পুলিশের মতো ট্রেনিং সশস্ত্র বাহিনীর নয়, সশস্ত্র বাহিনীর ট্রেনিং একেবারে ভিন্ন। যদি কেউ তার অস্ত্র টান দেয়, ছিনিয়ে নিতে চায়, সাথে সাথে সে রিয়্যাক্ট করবে এবং সে গুলি করবে, কারণ ট্রেনিংই দেওয়া হয় এইভাবে। সামরিক সদস্যদের বারবার শতবার এটা ট্রেনিংই দেওয়া হয় যে কি করে সেকেন্ডের ভেতর এই সকল পরিস্থিতির রিয়্যাক্ট করতে হবে, আর এটার উপরই আপনি আঘাত করেছেন, সুতরাং রিয়াকশন তো স্বাভাবিক বিষয়। অ্যাকচুয়ালি কি হয়েছিল, কেন বিমান বাহিনীর সদস্যদের গুলি করতে হলো, এই বিষয়কে কেন্দ্র করে একটা ভিডিও ফুটেজ পাওয়া গেছে। চলুন আমরা সেই ভিডিও ফুটেজটি দেখি। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন একেবারে প্রথম দিকের ঘটনা। বিমান বাহিনীর সদস্যরা গেটে দাঁড়িয়ে রয়েছে নিজের ঘাঁটি নিরাপত্তা দেওয়ার জন্য। হঠাৎ করেই কিন্তু নিশ্চয়ই আপনারা দেখতে পারলেন একজন বিমান বাহিনীর সদস্যর অস্ত্র টান দিয়ে ভিড়ের ভেতর তাকে টান দেওয়া হলো। আর এই ইস্যুটিকে কেন্দ্র করেই কিন্তু তার সদস্যরা তার অস্ত্র, তার যে সঙ্গী রয়েছে তার অস্ত্র এবং ঘাঁটিকে রক্ষা করার জন্য তার যে সর্বোচ্চ শক্তি প্রয়োগের অনুমতি রয়েছে সেটা সে প্রয়োগে বাধ্য হয়, আর সে গুলি করে। এখন আপনি বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যের অস্ত্র ধরে টান দেবেন, তাকে ভিড়ের ভেতর নিয়ে যেতে চাইবেন গণধোলাইয়ের জন্য, সে কি বসে থাকবে? সে অবশ্যই আত্মরক্ষা করার জন্য যা যা করা দরকার তা করবে। ভিডিও ফুটেজের যে প্রথম ব্যক্তি আহত হয়েছেন, এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তার গলায় পরিষ্কারভাবে কিন্তু আইডেন্টি কার্ড রয়েছে, তিনি হলেন ছাত্রনেতা।
এখন প্রশ্ন হলো, আপনি কেন যাবেন ঘাঁটির ভেতর গুরুত্বপূর্ণ এই ধরনের জায়গায়? আপনি কেন যাবেন? কেন প্রবেশ করতে চাইবেন জোর করে? দেশে আইন শৃঙ্খলা বাহিনী আছে, ওই অঞ্চলের প্রশাসনিক কর্মকর্তারা রয়েছেন, ওই এলাকার জনপ্রতিনিধিরাও রয়েছেন। ওই এলাকায় একটা সিস্টেমেটিক ওয়েতে এটার সমাধান হবে। বিমান ঘাঁটিতে জোর করে প্রবেশ করতে গেছেন, এটা তো বিদেশি গোয়েন্দা সংস্থার কাজও হতে পারে। বিদেশি গোয়েন্দা সংস্থার হয়েও তো আপনারা কাজ করতে পারেন। কারণ পৃথিবীর বিভিন্ন দেশের বিমান ঘাঁটিতে বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা এইভাবেই কিন্তু জনগণকে উস্কে দিয়ে সেখানে আক্রমণ করিয়ে দেয়। আপনি তো বিদেশি গোয়েন্দা সংস্থার লোকও হতে পারেন। তদন্ত হলে তো আপনাদের বিরুদ্ধে আগে হওয়া উচিত। কারণ একটি রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার কক্সবাজারের মতো বিমান ঘাঁটির ভেতর আপনারা জোর করে কেন প্রবেশ করতে চাইবেন? কেন আমাদের পাইলটদের এবং আমাদের সেখানকার কর্মকর্তাদের এইভাবে দাঁড়াতে হবে নিজের ঘাঁটি রক্ষা করার জন্য? এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো, এই বিষয়কে কেন্দ্র করে আইএসপিআর এর পক্ষ থেকে যেমনটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে, কক্সবাজারের শিহাব নামক যেই ব্যক্তি নিহত হয়েছেন তিনি বাংলাদেশ বিমান বাহিনীর গুলিতে মারা যাননি। কারণ যেই গুলির খোসা পাওয়া গেছে সেটা পরীক্ষা করে দেখা গেছে সেগুলো ব্ল্যাঙ্ক কার্টুজ। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের সংবাদ মাধ্যম bdnews.com এই বিষয়কে কেন্দ্র করে ছবিও প্রকাশ করেছে। সেই গুলির নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই গুলিগুলো শুধু আওয়াজ করবে, কখনোই প্রাণঘাতী নয়। এটা নিশ্চিত করেছে আইএসপিআর এর পক্ষ থেকে। এই ধরনের গুলি কিন্তু ব্যবহার করা হয়েছে। এখন যে ব্যক্তি নিহত হয়েছেন অন্য কারো গুলিতে নিহত হয়েছেন এমনটা দাবি আইএসপিআর এর। এখানে আপনাদের সুবিধার্থে আরো বলে রাখা ভালো, এই সংঘর্ষে আমাদের ওই বিমান ঘাঁটির অন্তত 4 জন বিমান বাহিনীর সদস্য এই ইট পাটকেল ছোড়ার কারণে মারাত্মকভাবে আহত হয়েছেন এবং তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। বিশ্ব দরবারে একবার যদি এটা উত্থাপন করা যায় বাংলাদেশ বিমান বাহিনী মানবাধিকার লঙ্ঘন করছে মায়ানমারের মতো, তাহলে বাংলাদেশ বিমান বাহিনীর কাছে কোনো দেশই কোনো সমরাস্ত্র বিক্রি করবে না। সরাসরি বাংলাদেশকে পঙ্গু করে দেওয়া যাবে। আর এই চক্রান্তের অংশ হিসাবেই কিন্তু এই মহল বাংলাদেশ বিমান বাহিনীর বিরুদ্ধে এইভাবে দাঁড়াচ্ছে এবং প্রোপাগান্ডা চালাচ্ছে। যে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা জাতীয় বীরের মতো কাজ করেছেন, নিজের জীবনের বাজি রেখে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করেছেন, এটা হলো তাদের দায় দায়িত্ব। তারা তাদের দায় দায়িত্ব পালন করেছে, কারণ তাদের আমরা প্রশিক্ষণ দিয়েছি এবং বেতন দিয়ে রেখেছি এই দায়িত্বের জন্যই যে ঘাঁটিকে রক্ষা করতে হবে, সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। তারা তাদের দায়িত্ব পালন করেছে, এর বেশি কিছু নয়। সুতরাং তাদের বিরুদ্ধে আজকে যে চক্রান্ত হচ্ছে, তাদের বিরুদ্ধে আজকে যে প্রোপাগান্ডা হচ্ছে, এর বিরুদ্ধে বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষে আমাদের সকল বাংলাদেশের মানুষের দাঁড়াতে হবে। বাংলাদেশ বিমান বাহিনীকে সরাসরি সাপোর্ট দিতে হবে যে আমরা আপনাদের পাশে আছি। ওই কুচক্রী মহল বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে যারা কাজ করছে তাদের পক্ষে আমরা নেই। তারা কক্সবাজারকে বহু আগেই বিভক্ত করতে চায়। বহু গোয়েন্দা সংস্থার লোক সেখানে কাজ করছে এবং বহু মানুষ, বাংলাদেশের মানুষও তাদের হয়ে কাজ করছে। এবং তারাই কিন্তু এই রোহিঙ্গাদের বিপুল পরিমাণে তারা কিন্তু আইডেন্টি কার্ড পাওয়ার ক্ষেত্রেও তারা ব্যবসা বাণিজ্য করেছে। তারা জড়িত আছে বিভিন্ন ধরনের রাষ্ট্রবিরোধী কাজে। আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষে আছি এবং বাংলাদেশের মানুষের পক্ষ থেকে সারা বাংলাদেশের ডেভিল হান্টের যে কার্যক্রম চলছে, অপারেশন চলছে, তার অধীনে ওই বিদেশি গোয়েন্দা সংস্থার লোক যারা দুর্বৃত্ত হয়ে কক্সবাজারের ঘাঁটিতে হামলা করেছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার অনুরোধ করছি। দেখুন, ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। শুরুর থেকে শক্তিশালীভাবে এগুলো প্রতিরোধ করতে হবে। আজকে কক্সবাজারের বিমান ঘাঁটিতে আক্রমণ করেছে, কালকে দেখা যাবে কক্সবাজারের বিমানবন্দরে আক্রমণ করবে। পরবর্তী সময় দেখা যাবে যে বাংলাদেশের অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো বিমানবন্দরে বিদেশি গোয়েন্দা সংস্থা এইভাবে হট্টগোল পাকিয়ে চেষ্টা করবে কিছু করার জন্য। সুতরাং একেবারে অঙ্কুর থেকেই শক্তিশালী পদক্ষেপ নিয়ে এগুলো দমাতে হবে। দেশের স্থিতিশীলতা রক্ষা করার জন্য, দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইনফ্রাস্ট্রাকচারগুলো রক্ষা করার জন্য শক্তিশালী ভূমিকা নেওয়া ছাড়া আর দ্বিতীয় উপায় নেই। তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলোকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।